শাকিব খানের প্রযোজক আরশাদ আদনানের কারণেই ইকবাল এখন চুপচাপ। তোমার কি মনে হয় আমাকে চুপ করে রাখার মতো কোনো প্লেয়ার আছে? প্রিয়তমার নায়িকা ছিল কে জানো তো? প্রিয়তমার নায়িকা তো ছিল বুবলি। হ্যাঁ, ওই তখনই আমার সাথে পরিচয় ছিল। বুবলি তো দাবি করেছে মোবাইলের রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাদের। ও কাবিন দেখা না কেন? শাকিব তো অস্বীকার করেনি যে বিয়ে করেনি, আমার কাছে অস্বীকার করছে। এই জন্য কি তুমি দাবি করেছো যে শাকিব বুবলির বিয়ে হয়নি? আমি তো প্রথম দিনই বলছি, আমাকে নিজে শাকিব নিজে বলছে, একবার না 100 বার বলছে আমার। তাহলে তুমি বীর সিনেমার গানটা করলা কিভাবে? ছাইনে বলছি যে ক্যামেরা এই থেকে এই বন্ধ থাকবে, ক্যামেরা কিন্তু এই থেকে নিচে আর নামবে না। দর্শক, ফিরে এলাম বলা না বলা অনুষ্ঠানে। আমাদের বলা না বলা অনুষ্ঠানের আজকের অতিথি প্রযোজক পরিচালক ইকবাল, মোহাম্মদ ইকবাল। ইকবালকে আপনারা অনেকেই নানাভাবে নানা কারণে চেনেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে, চলচ্চিত্রের বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়, বিভিন্ন নানা কিছুতে ইকবালের সরব উপস্থিতি। ইকবাল, অনুষ্ঠানে আমাদের এই বলা না বলা অনুষ্ঠানে স্বাগত জানাই। থ্যাংক ইউ, এবং খুব ভালো অনুষ্ঠান তোমার এটা। থ্যাংক ইউ। ইকবাল, ডেড বডি মুক্তি পেল। সিনেমার মহরতের দিনে এই ছবির একজন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা ওমর সানি বলেছিল ইকবাল এই ছবি ঈদে আসতে হবে, এবং ইকবাল অনেকবারই বলেছে ঈদে সিনেমা আসবে, ঈদের ছবিটা মুক্তি পাবে, ঈদের ছবিটা মুক্তি পাবে। শেষ মুহূর্তে দেখলাম আমরা ডেড বডি ঈদে মুক্তি পেল না। ইকবাল কি আসলে মানে শাকিব খানের বা অন্যান্য সিনেমার ঝড়ে ইকবাল পিছিয়ে গেল, না কেন ইকবাল যে ডেড বডি এত পরে মুক্তি দিল? ঈদে আসতাম যখন আমি দেখলাম যে স্টার সিনেপ্লেক্সে আমাকে মাত্র শো দেওয়া হয় 2টা, যমুনাতে শো 1টা, লায়নে 1টা, মানে 11-12টা ছবি ভাগে পাই। এই শোটা কখন পড়বে? দেখা যায় এমন একটা সময় পড়বে যেসব মানুষ হলেই যায় না। 1 নাম্বার 2, আমরা যখন ডিক্লেয়ার দিছিলাম তখন হয়তো আমি জানতাম যে হাতে অনেক 2-3টা ছবি আসবে, আসলে হয়তো 2-3টার সাথে ফাইট দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। যখনই দেখি যে 11-12টা সিনেমা চলে আসে তখন তোর ফাইট দেওয়ার কোনো জায়গা থাকে না, এবং তখন নিজেকে মনে হয় যে ছবিটা রিলিজ করা মানে সুইসাইড করা। এবং বিশেষ করে আমাকে অনন্ত জলিল সাহেব, তারপরে বিশাল আমার সবাই মিলে আমাকে যখন বললো দরকার নাই, তুমি ঈদের 2 সপ্তাহ পরে দাও। একজন পরিচালক হিসেবে আমি জিজ্ঞেস করি যে ডেড বডি যে রিসেপশন পেল প্রথম দিন এবং আজকে এখন পর্যন্ত যে প্রাপ্ত সংবাদ, তাতে কি ইকবাল সন্তুষ্ট? না, আমি সন্তুষ্ট না। 1 নাম্বার, যেটা সিচুয়েশনটা আমার বিপক্ষে টোটালি, যেমন গরমটা এত গরম যে টোটালি এটা আমার ব্যাড লাক আমি মনে করি। যেই জন্য আমি আরও অনেক চাইছিলাম। তা আমার মনে হয় যারা ছবি দেখে বের হয়েছে তারা সবাই তো আজকে ফেসবুকে পুরো ভাইরাল, আমার ছবি সবাই খুব প্রশংসা করতেছে, ভালো একটা অন্যরকম ছবি দেখে। ওই হিসাবে আমি আরও আশা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমি সিচুয়েশনে পড়ে গেছি। ব্যাড পলিটিক্সে পড়ছিলাম ঈদের সময়। ঈদে আমি আনকাট সেন্সার পাইছি, সেখানে 15 দিন পর আমি সার্টিফিকেট পেয়েছি, যেটা কখনোই কোনো দিন সম্ভব না। 1 দিন পরে সেন্সার সার্টিফিকেট পাওয়ার কথা আনকাটে, সেখানে 15 দিন। তারপরে ট্রেলার আমি জমা দিছি, তার 16 দিন পরে আমি ট্রেলার হয়েছি। এই 1টা মাস কিন্তু আমাকে পুরো খেয়ে দিল। ঈদে যে আমি কেন বাজে রাজনীতিটা, হ্যাঁ তুমি বলছো, ঈদে যে কারা করছে, কেন করছে, এখন আমি তো এটা খুঁজতে যাইনি, একটা সত্য কথা বাবু, কেন খুঁজতে যাই নাই? আমি জানি আমার ছবিটা নিয়ে ব্যাড পলিটিক্স হবে, এটা আমি খুব ভালো করে জানি। আমি ছবি জানি, কারণ ওই যে বললাম যে 2-3টা ছবি আসলে তো খেলাটা খেলতে পারতাম, খেলার সুযোগটাই তো পেলাম না। তুমি কি বলতে চাও যে কিল হিম থেকে যে অবস্থা তৈরি হয়েছিল সেই সময়ের ওই অভিজ্ঞতার কারণেই কি এবার কেউ কেউ রাজনীতি করেছে তোমার সিনেমা নিয়ে? হ্যাঁ, তুমি তো সিনেমা তো লং টাইম, অনেক বছর যাবত, তুমি আমার থেকেও আগে, আমার থেকেও বহু আগে। তুমি কি শুনছো কখনো আনকাট সেন্সার হলে তার 15 দিন পরে সার্টিফিকেট পায়? বা ট্রেলার জমা দিলে যেখানে 2 ঘন্টা পরে পাওয়ার কথা, সেখানে আমি 16 দিন পরে ট্রেলার পাইছি সার্টিফিকেট। তো 1টা মাস আমি তো শিওরই ছিলাম না যে আমি সেন্সার সার্টিফিকেট পাবো কিনা। আমি তো আজ পর্যন্ত বলি না কাউকে, প্রতিদিন তো আমি সেন্সারে দৌড়াইছি। সেন্সার ভাইস চেয়ারম্যানের সাথে আমার তক্ক হয়েছে, আজকে তোমার প্রোগ্রামে বললাম। তাদের বক্তব্যটা কি ছিল? এই দিচ্ছি দেবো, হ্যাঁ দেন, এই ধরনের একটা 9-6, ঠিক আছে, সচিব অসুস্থ, সে অসুস্থ, এই ধরনের একটা, মানে সচিব অসুস্থ কিছু ভারপ্রাপ্ত সচিব থাকে না,
ভাইস চেয়ারম্যান নিজেই তো দিতে পারে সাইড, ভাইস চেয়ারম্যান সাইডে বহু সার্টিফিকেট নিচ্ছি আমি। এই যে অবস্থা, এমনিতে সিনেমা হলের সংখ্যা নাই, তারপরে সিনেমার সংখ্যা খুব বেশি না, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আসলে কিভাবে, কেন মানুষ প্রযোজনা করবে, কেন টাকা না করাই তো উচিত না, করা উচিত না। আজকে স্টার সিনেপ্লেক্সে ইংলিশ ছবি চালাইতেছে ডাপড়ে, হিন্দি ছবি চালাচ্ছে ডাপড়ে, বাংলা ছবির মূল্যায়ন কোথায়? আমি যদি এভাবে বলি যে সিনেমা যদি তারা মনে করে এই সিনেমা দর্শকের ডিমান্ড ফুলফিল করবে না, তারা এই জন্য বিদেশি ছবি চালাইছে, তারা না চালায় তারা কীভাবে বুঝে? চালাইতে হবে তো, সুযোগ তো দিতে হবে। সুযোগ দেওয়ার পরে ঠিক আছে আপনার ছবি চলুন, আপনি নামায় দেন। কারণ ঈদে আমরা এমনও ছবি দেখছি 1 শুট চলে তারপর বন্ধ করে দিচ্ছে, দেখছি না, ছবি চলে নাই, তাই না? তো আপনাদের তো নাই, আপনারা তো অফ করতে পারেন। যেই কারণে এখন আমি নিজেই একটা সিনেপ্লেক্স করছি অলরেডি। এই প্রযোজক থেকে বাইরে শুরু অনেক সিনেপ্লেক্স ব্যবসা করবো নিজে, এই কারণে সিনেপ্লেক্স তৈরি করছো। এখন পাও ধরি, তখন মানুষে পাও ধরবে, গিভ অ্যান্ড টেক। আচ্ছা, একটা জিনিস বলি, যে ঈদে 11টা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল আরো বেশি। আসলে কি আমাদের এখানে যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে, অনেক ছবি ভালো ছবি, তারপর মানুষ দেখছে না। আবার এবার ঈদে যে কোনো সিনেমাই আসলে আগের মতো যে প্রত্যাশা যা ছিল না, সেটা কি যে হলো না, এর কারণটা কি? সামনে আরো অনেক খারাপ হবে। সিনেমা অ্যাকচুয়ালি কিছু সংখ্যক লোক দেখে, কিন্তু ওই সংখ্যক লোকদের কি আমাদের পোষাবে? আজকে মার্কেট কত বাজারে? আমি তো মনে করি 60 থেকে 70 লাখ টাকার উপর বাজার নাই মার্কেটে। এখন একজনের ছবি টেবিল কালেকশন 1-1.5 কোটি টাকা পায়, এটা চরম সত্য কথা। কিন্তু তার ছবির কস্টিং কত? কারটা পায় শাকিব খানের? হ্যাঁ, তার ছবির কস্টিং কত? 4 কোটি, 5 কোটি, 3 কোটি এত থুয়ে আসতে হয়। এরা তো 60-70 লাখ টাকা দিয়া হয়তো 10 টেলিভিশন ইউটিউব 20-25 লাখ টাকা পায়, লস থাকলে 20-25 লাখ টাকা লস থাকে, ওটা তো 3 কোটি লস থাকে। তাহলে এই যদি অবস্থা হয়, হ্যাঁ, তাহলে তারপরেও এত সিনেমা রিলিজ হয় কি করে? তাতে এত এই বছরে 60-70টা সিনেমা কেন? এই জায়গাটাই তো আমার প্রশ্ন, টাকা কোত্থেকে? এই জায়গাটাই তো আমার প্রশ্নটা এই জায়গাটায়। শুধু এইটা না, আমি আরো একটু গোবর দিয়ে দিই। আমি কেন আরো শুনলাম কিছু কিছু প্রডিউসাররা অফার দেওয়া স্টার্ট করলো হল মালিকদেরকে, যে আপনাদের ঈদ খরচ শুদ্ধ আমি দেবো। মানে সিনেমা হল কিনে নিচ্ছে, সিনেমা হল ঈদ খরচ দিবে, বুকিং এজেন্টদেরকে ঈদ খরচ দিবে, হলে যা লাগে গেঞ্জি যা লাগে সব কিছু দিবে, টাকাও দিবে। হ্যাঁ, তাহলে এই টাকাগুলোতে যে টাকাতে আপনি ছবিটা বানাইছেন, এই ছবি কি হারামের টাকা না 2 নম্বর টাকা? ব্ল্যাক মানি। এ তো 100%। না হলে আমি কষ্ট করে ছবিও বানাবো, আবার হল মালিককে টাকাও দেবো, মাংনাও চালাবো, যা লাগে খুশি করে দেবো, তার প্রুফ ছাড়া কিন্তু আমি এই পর্যন্ত এখানে যতগুলো কথা বলছি একটাও কিন্তু প্রুফ ছাড়া না, সমস্ত প্রুফ আমার কাছে আছে। প্রযোজকের লাভ কোথায় তাহলে? কোনো লাভ নেই। এখন এগুলো একটা জিনিস হয়ে যায়, ইগোর ব্যাপার হয়ে দাঁড়া যায়, নিজের ক্ষতি করে ইগো হয়ে যায়। যেমন না, ছবি চলতে হবে ভাই, ছবি আমি বানাইছি, ছবি আমি ডিরেকশন দিছি, আর আমাদের তো কিছু ডিরেক্টর আছে, সেই ডিরেক্টরগুলো তো অ্যাকচুয়ালি প্রডিউসারদের সাথে তো ছলনা করে, এটা তো 100% সত্য কথা। তাহলে তার ভালো লগ্নিকারকটা আসবে না। কেন আসবে? ছবির বাজার কোথায়, মার্কেট কোথায়? আমি তো আর নিজে লগ্নি করবো না, কোনোদিনই করবো না। হয়তো আমি 2-4টা ফ্রেন্ড সার্কেল দিয়ে বানাই দিতে পারি, কিন্তু নিজের পয়সা দিয়ে কখনোই আর ছবি বানাবো না। দরকারটা কি? তাহলে রিভেঞ্জ এবং বিটটা কি হবে? না, রিভেঞ্জ বিটটা দুইটা আমার ছবি না, একটা আমার ছবি না। নামে তো তোমার, নামে আমার, কিন্তু ছবি আমার, মানে আমার ফ্রেন্ড সার্কেলটা বলে ভাই আমার নাম দেওয়ার দরকার নেই, আপনার ছবিটা বানাই দেন, আমি বানাই দিই, ঠিক আছে। আর এগুলা ফিউচার আমি যাই না কি, এগুলো কিল হিম 2 কি হবে? কিল হিম 2 অলরেডি কাজ চলতেছে। না, এইখানে আরেকটা জিনিস মজা আছে, আমি অনন্ত জলিলের ছবিটা কিল হিম চালায় কিন্তু আমি খুব মজা পেয়েছি। 13 দিন মধ্যে মানুষ আমি হলে টিকিটই পাইনি, ঠিক আছে। এবং সেই ইউটিউব রাইট, টেলিভিশন রাইট কিন্তু মোটামুটি লাগায়, কিন্তু এই ছবিটার চালানটা কিন্তু ফ্রি আসছে। তুমি দাবি করছো যে যা বিনিয়োগ করা হয়েছে তা সবকিছু মিলে আমি হিসাব দিয়ে দেবো, এইখানে বসে হিসাব দিয়ে দেবো এইখানে। এবং সবচেয়ে বড়, তোমারই খুব কাছের লোক, সে আমার ছবিটা শুধু ইউটিউব রাইটে কিনছে 40 লক্ষ টাকা দেওয়া ছবি, আমার 1.9 লাখ টাকা খরচ। তারপর টেলিভিশন রাইট তো আসি, ঠিক আছে। তারপরে আমরা তো স্পন্সর থেকে এই যে এই লামেডেন থেকে স্পন্সর পাচ্ছি 25 লক্ষ টাকা বিভিন্ন জায়গার থেকে। আমি হিসাবে এখানে বসে দিয়ে দিতে পারবো। তাহলে কিল হিম 2 হচ্ছে, কিল হিম 2 হচ্ছে। বিটে আমার বন্ধুর ছবি, সুজনের ছবি, ও প্রডিউসার, আমার নামে না, অরি নামে ছবি। তো মোটামুটি বিটের কাস্টিংও ভালো, একটা ওয়েস্টার্ন স্টাইলে একটা ছবি বানাইছি। আশা করি ছবিটা যদি
সম্পূর্ণ শেষ করতে পারি মোটামুটি খারাপ যাবে না, কারণ কাস্টিং খুব ভালো। ইকবাল, যেটা তুমি বলছিলে যদি 3-4টা ছবি আসে তাহলে রিভেঞ্জ অবশ্যই মুক্তি দিবে। হ্যাঁ, আমি রিভেঞ্জের একটা কথা বলি। তুমি বাবু যদি সত্যিকার বাংলা সিনেমা দেখতে যাও তো তুমি রিভেঞ্জটা দেখো। এবং রিভেঞ্জটা একটা ডায়লগ আছে, সেটা নাটকে তোমার মনে খুব কাছেরও ছিল, তোমার বড় ভাই আমরা দেখছি, ওনার সাথে আমার পরিচয় ছিল না, বাট তোমার পরিচিত ছিল। ওই যে ডায়লগটা ছিল, ছি ছি আপনি এত খারাপ, কি একটা নাটক একটা ছিল না, তো আমার ওই ক্যারেক্টারটা মিশা বাবা করছে এই ছবিতে। খালেদ খান বলেছিল রূপনগর ধারাবাহিক নাটকে, ছি 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 তুমি এত খারাপ। হ্যাঁ, এই ডায়লগটা এই মিশা মামা ওনার এই জিনিসটাকে কপি করছে এবং ওনার নামে এটা করছে যে আমি উৎসর্গ করে দেবো এই ওনার নামে, ঠিক আছে। তো আমার খুব ভালো লাগছে। তখন উনি বলতেছে, ডায়লগটা দিয়ে বলতেছিল যে প্রধান সাহেব, আমার ভাইয়ের লাশ মর্গে পোস্টমর্টমে হচ্ছে, আর আপনি আপনার ছেলেকে নিয়ে আমার ড্রয়িং রুমে বসে আমার কাছে ক্ষমা চাচ্ছেন, ছি ছি আপনি এত খারাপ। এই এই ডায়লগটার জন্যই এই ছবিটা মানুষ দেখতে যাবে, কারণ এই গল্পটা, রিভেঞ্জ গল্পটা মানে এত চমৎকার একটা মানে ড্রামার ছবি এবং গল্পের ছবি, অ্যাকশন বলো, গল্প বলো, কমেডি মানে মানে দেখার মতো। ওয়েল, আমরা মনে করি যে অপেক্ষায় থাকি রিভেঞ্জ যদি ইকবাল নিয়ে আসে, নিশ্চয়ই দর্শকের প্রতিক্রিয়া কি সেটা দেখবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে ইকবাল, এই যে আমরা এবারের কতগুলো সিনেমা দেখলাম, ওমর দেখলাম, দেয়ালের দেশ দেখলাম, আমিও দেখছি, দেখলাম, প্রশ্ন হচ্ছে যে শাকিব খান থাকলে দর্শক হলে ঢুকে, শাকিব খান না থাকলে সিনেমা হলে দর্শক যায় না, তুমি একমত কিনা? না, যায় না তার এটা ঠিক না, অবশ্যই যায়, কম বেশি, কিন্তু সেই দর্শকের জোয়ারটা থাকে না, জোয়ার কম, টেবিলে অনেক টাকা আসে না, কম বেশি টেবিলে আসে না, যায়, ঠিক আছে। মনে করো যে শাকিব খানের ছবির বাজেট থাকে 4 থেকে 5 কোটি টাকা, আর ওই ছবির বাজেট থাকে 60 থেকে 70 লক্ষ টাকা, ঠিক আছে। সে লস খেলে খাইব 20 থেকে 30 লক্ষ টাকা লস খাবে, আর সে লস খেলে খাবে 3 থেকে 4 কোটি টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে লাভ লোকসানের বিষয়টা রাখলাম, তারপর আবার একটা হঠাৎ প্রিয়তমা হয়ে যায়, একটা পাসওয়ার্ড। তুমি কি জানো প্রিয়তমা থেকে রাজকুমার ছবিটা খুব, আমার চোখে রাজকুমার ছবিটা খুব ভালো লাগছে, ভালো ছবি, কিন্তু দর্শক তো নিল প্রিয়তমা, হ্যাঁ মানে অনেক বেশি ব্যবসা সফল তো। কারণ কি, অবশ্যই আমি তোমার বলি, এইখানে একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি প্রিয়তমা গান, একটা লুক, এটা দেখেই কিন্তু মানুষ হুড়মুড়ায় ভেঙে বুঝেছে। প্রিয়তমা কিন্তু আহামরি কিছু পায়নি, কিচ্ছু পায়নি প্রিয়তমা, কিন্তু পাবলিক পছন্দ করছে। তার একটা বয়স্ক একটা লুক ছিল এবং 2-3টা গান ছিল, গান দুটো ভালো হয়েছে। বেদের মেয়ে দোষটা ছবি কি ভালো ছিল? গান ফোক ছবি, গানের কারণে মানুষ, গানের কারণে, এই প্রিয়তমা গানের কারণে এই ছবিটা দেখছি। মাইনাসটা কোথায় এখানে? এখানে মাইনাসটা যেমন গানগুলো মাইনাস, মনে হয় যে প্রিয়তমার সেকেন্ড বাই বানা ফেলছে, মানে সেকেন্ড বাই, ঠিক আছে। ওইটার সাথে গল্পের সাথে একটু মিল রেখা রেখা, হ্যাঁ জিনিসটা। আমি হিমেল আশরাফকে জিজ্ঞেস করছিলাম যে তুই লাস্টে এই কাজগুলি করি কেন, মাইরে ফেললি কেন? কয় ভাই চাইছিলাম একটু প্রিয়তমার মতো করতে, হ্যাঁ। ও নিজেই আমার, মানে ওখানে নায়িকাকে মেরেছে, এখানে নায়ককে, হ্যাঁ চাইছিলাম, ও নিজেই আমাকে বলছে এই কথাটা, নিজেই বলছে। শাকিব খান তো দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে, কিন্তু এক শাকিব খানের পরে আরেকজন নির্ভরযোগ্য নায়ক যে নাই, এই ব্যর্থতা কি নির্মাতাদের না? না, কেন না? এখানে শুধু নির্মাতা বললে ভুল হবে, আমাদের যারা সিনিয়র প্রডিউসার যারা ছিলেন, আমি তো প্রযোজক পরিচালকদের কিনা আমি, হ্যাঁ সিনিয়র যারা প্রডিউসার ছিল, আমাদের আগেকার যারা সিনিয়র হিরো যেমন আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, হ্যাঁ ওনারা কিন্তু আগে ছবি করতো, শাবানা ম্যাডাম ছবি করতো। ওনারা যখন ছবি করতো তখন কিন্তু একটা জুটি থাকতো, নতুন একটা নায়ক বা একটা নায়িকা জুটি থাকতো, গল্পটা ওইভাবেই হইতো। পাবলিক ছবিটা দেখতো, একটা নায়ক নায়িকা বেড়ে যেত। সেই সিনিয়র আর্টিস্টগুলো কোথায়? সিনিয়র আর্টিস্টগুলো তো কেউ ছবি করে না, যেই কারণে আর্টিস্ট বেরোচ্ছে না। এখন আমার মা দরকার, আমি যদি চিন্তা করি যে আমি ববিতা ম্যাডামকে মা নেবো, ওনার কাছে গেলে উনি সরাসরি না করে দেবে যে না আমি ছবি করি না। আমি আলমগীর সাহেবের কাছে যাবো, আলমগীর সরাসরি না ইকবাল এখন বই হয়েছে, বুঝলো না, শরীর অবস্থা খারাপ, ঠিক আছে, ডাইরেক্ট না করে দেবে। তো এখন কাজী সাহেব করে দিয়ে আর কতদিন বাপ চালাবে মানুষ, বা এই রেহানা জলিরে দিয়ে আর কতদিন মা চালাবে মানুষ? আগে আনোয়ারা ম্যাডাম নাই, কেউই তো নাই। তো এই কারণে আর্টিস্টও তৈরি হচ্ছে না। এর জন্য আমাদের কিছু আর্টিস্টই দেয়, রেসপেক্ট জায়গাটা নাই। আমাদের কিছু নতুন আর্টিস্ট যারা আছে, আমি তোমার বলি, হ্যাঁ আমি শুটিং করতেছি এখানে, তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে পুরো ক্যামেরা দ্বারা পুরো শুটিং লাইভ দেখায় বলতেছে। এটা কি সিনেমার জন্য ভালো না খারাপ? ভালো না। আগেকার আমরা ভিউ কার্ড কিনতাম, আমার মনে আছে
রাজ্জাক সাহেবের অমিতাভ বচ্চনের ভিউ কার্ড কিনতাম 1 টাকা 8 আনা 10 পয়সা 20 পয়সা করে ভিউ কার্ড কিনতাম। আর এখন তো ভিউ কার্ড তো এটা তো বহু আগেই শেষ। এখন মোবাইল খুললেই তাদের টিকটক, তাদের ভাষ্য, তাদের সব প্রোগ্রামের ছবি, তাদের সব কিছু। তো ভাই আমি আপনার টাকা দেওয়া হলে কেন বাংলা ছবি দেখতে যাব, যদি আপনারা ফ্রি দেখতে পারি। এখনও তুমি আলমগীর সাহেবের সাথে একটা ছবি তুলতে যাও, তোমার সাথে ছবি তুলতে যাবে না, হিরোইজমটা ধরে রাখছে এইভাবে। এখনও সবার সিনিয়ররা ছবি তুলতে চায় না, ঠিক আছে, কারণ তাদেরকে তো বিটিভিতে দেখাইতে পারে না এগুলো সময়। আমরা তার মানে কি আমি কিভাবে মিলাতে পারি যে শাকিব খান টিকে থাকার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ সে অ্যাভেলেবেল হয় না, সে টিকটক করে না, হ্যাঁ সে সচরাচর চাইলেই, যেটা সত্য আমি অবশ্যই বলবো, 100% তোমার সাথে একমত আমি। ইকবাল এবং শাকিব এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় তাদের এক ধরনের বন্ধুত্ব আমি দেখেছি। বন্ধুত্বে পরতে পরতে বন্ধুত্ব, একই সাথে চলাফেরা, একই সাথে এমনকি একই সাথে যৌথ প্রযোজনা, এসকে ফিল্মস, এসকে ফিল্মস থেকে আবার ডিজিটাল সিনেমা হলের বিজনেস, অনেকগুলো একসাথে যাত্রা, অনেকগুলো মাধ্যমে। আজকে একটু জানতে চাই কি এমন ঘটলো শাকিব খানের সাথে যে ইকবাল এবং শাকিব খান দুজন দুই মেরুতে হঠাৎ করে শত্রু বন্ধু থেকে এক ধরনের শত্রুতা, একে অপরের মুখ দেখা দেখি বন্ধ। কি হলো ইকবাল? এটা কি শাকিব খানের দিক থেকে হলো নাকি ইকবালের দিক থেকে হলো? তার সাথে আমার কখনো কোনো কথাবার্তা কিছু হয় নাই। আমি যখনই দেখলাম যে কিছু কিছু জায়গায় আমি যখন দেখলাম যে আমাকে মনে হলো যে আমাকে নিজেই একটু গুছিয়ে ফেলতে হবে আমাকে, কারণ ইন্ডাস্ট্রির মানুষ তো খুব ভালো করে তুমি ছিল, ঠিক আছে। ইন্ডাস্ট্রির মানুষ কিছু লোক এসে আমারও কথা বলে উল্টা, তারে বলে উল্টা, সে শুনছে আমি শুনিনি, সেই জন্য সে তার মতো সে চলতেছে, আমি আমার মতো চলতেছি। অতএব আমার সাথে তার কোনো রকমের হাই হ্যালো বা তুই তামারি বা কোনো কিছুই হয় নাই। একটা গ্রুপ চাচ্ছিল আমার দুজনের দুইটা বাক, তারা সাকসেস, আমি আমার মতো আছি, সে তার মতো আছে, এটুকু বন্ধু বলি। এই বন্ধুত্ব যে ফাটল ধরলো এই জন্য কি ইকবাল অনেক কষ্ট পায়? জিন্দিগি তো না, আমি হিজলা না, আমি পুরুষ। আচ্ছা, কথাটা এই কারণে বললাম যে না, আমি যে জার্নিটা দেখেছি, যখন এই ইন্ডাস্ট্রিতে শাকিব যেহেতু বড় তারকা হয়ে উঠেছে, তখন তার পিছনে অনেক শত্রু, তার অনেক সমালোচনাকারী, এবং ইকবাল শাকিবের জন্যই তাদের সাথে সরাসরি মানে যে কোনো দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, পুরো ইন্ডাস্ট্রি ঝাঁপিয়ে পড়েছে, একদিকে ছিল, মারামারি করেছে। এবং এখন বলা হয় যে ইকবালকে শাকিব আসলে ব্যবহার করেছে, তার মানে ইকবাল ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এখন আমার কাছে মনে হয় এটা যে অ্যাকচুয়ালি আমি ইউজ হয়েছি। আমি তোমাকে একটা ঘটনা এখানে বলি বাবু, হ্যাঁ, কোনো সব বলি নেই, কাউকে তোমাকে এখানে বলে যাই। হ্যাঁ, শাকিবকে যখন পুরো ইন্ডাস্ট্রি আলাদা করে দিল, তখন নিপুণ আর জায়েদ খান এক, ঠিক আছে, এক, এবং তাদের পুরো ইন্ডাস্ট্রির নিপুণ, জায়েদ খান, ফারুক ভাই, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই থেকে যারা যত সিনিয়র আছে সব, মিশা মামা টামা যা আছে সব ইন্ডাস্ট্রিতে তারা। আর আমি মূলত আমার সাথে তো কোনো ইন্ডাস্ট্রি কারোর সাথে কিছু হয়নি। ওরা হলো সাকিবকে ব্যান করে দেবে, সাকিবকে সব কিছু করে দিল, সব কিছু। হ্যাঁ, সাকিবের পাশে কে ছিল? একমাত্র আমি তো ছিলাম, তাই না? আর আমাকে যাতে আমি সাকিবের পিছনে যাতে না থাকি, আমাকে বিভিন্ন জায়গা থেকে মারার হুমকি থেকে ধরে, প্রশাসনের হুমকি থেকে ধরে, এমন কোনো কিছু নাই যে আমার সাথে না হয়েছে। যখনই আমার বন্ধুবান্ধবরা আমাকে নিয়ে গেল, নিয়ে যখন আমাকে সোনারগাঁয়ের লবিতে আমাকে বসাইলো, বসে বলতেছে আজকের পর থেকে আপনি আর সাকিবের সাথে চলবেন না, আপনার জন্য আমরা খুব সাপারার আছি, প্রেশারে আছি। আমার ফ্রেন্ড সার্কেল না, আমি তো ছিলামই প্রেশারে, আমার ফ্রেন্ড সার্কেলও কিছু প্রেশারে ছিল। তখন তাদেরকে একটা উত্তর দিয়েছিলাম যে আজকে যদি আমি তার সাথে বেইমানি করি, কালকে তো আপনার সাথেও বেইমানি করব। তখন আমার ফ্রেন্ড সার্কেল আমার দিকে তাকায় ছিল, তারপর আর কিছু বলে নাই, ঠিক আছে আপনি আপনার মতো করেন, আমরা আপনার লগে আসছি। তারপরে যে আমি যে দেলুভাই, নাসরুদ্দিন দেলুভাই, হায়াত ভাই, টায়াত ভাইকে নিয়ে আমি একটা আলাদা একটা সংগঠন গড়াই দিলাম। ইন্ডাস্ট্রি কিন্তু তখন দুইটা ভাগে হয়ে গেল, একটা হলো এই সাইড আর একটা হলো, এবং জাজ মাল্টিমিডিয়া ছিল তো আমাদের সাথে। আমি করলাম এটাকে নিয়ে যে সব কিছু সমস্ত, তখন দেলুভাই আমাকে যথেষ্ট ভালোবাসতো, এবং দেলুভাই আমার একটা গার্জিয়ানের মতো ছিল, হায়াত ভাই আমার গার্জিয়ান, এটা আমার কথা এই দেলুভাই টেলুভাই যা আছে নিয়ে গেলাম। কি আমার খরসু ভাইও কিন্তু ওই পক্ষে ছিল,
আলম ভাইও পক্ষে ছিল, কিন্তু আলম ভাই খুশি ভাই পক্ষে থাকলেও তারা আমার সাথেই ছিল গোপনে গোপনে, এবং আলম ভাই ব্ল্যাঙ্ক সবসময় আমার জন্য থাকে, ঠিক আছে। তো এই ইকবাল পুরো ইন্ডাস্ট্রিটা 2 ভাগ করে দিচ্ছিলাম শুধু কারণে। এমন ক্ষমতা থাকলে নেক্সট টাইমে বিপদে পড়লে এমন একটা বাক করতে বললো কারণে খুঁজেই পাবা না। তাহলে তুমি যখন ভাগই করলা, আমার একটা প্রশ্ন, এফডিসির এমডি রুমে তুমি জাজের আজিজ, তুমি, মোহাম্মদ হোসেন, কামাল কিবরিয়া লিপু, তারপরে আলমগীর সাহেব, তোমরা সবাই একটা গ্রুপে ছিলা একদিকে। সেদিন তুমি হঠাৎ করে ঢুকে আজিজের উপরে চড়াও হলে কেন? তখন সাকিব, আজিজ, জাজ মাল্টিমিডিয়া আজিজ, তোমরা সব একদিকে। তোমাকে বলি, কিছু মানুষ আছে মানে যদি আমি একটা ফরম্যাট নিয়ে আসি তখন সে বেশি উপরে উঠে থাকা। দেখলাম যে আমাদের কান্দে বন্দুক রেখে সে গুলি করতেছিল, ঠিক আছে, এটাকে থামানোর জন্য করছি আমি। কিন্তু আলটিমেটলি তো ভালো না, যত প্রযোজনার নামে যেভাবেই হোক সিনেমা যেগুলো হচ্ছিল তখন তো অনেকগুলো হল ছিলাম, যৌথ প্রযোজনের পক্ষে তো আমরাই ছিলাম। এখন তুমি তো যৌথ প্রযোজন নিয়ে আসছো, এখন অবস্থা জানো বর্তমানে অবস্থা কি? না এখনকার আমি তখনকার অবস্থা বলছি, তখন কি সিদ্ধান্তটা ভুল ছিল না? না তখন তো যৌথ সিনেমা হলগুলো তো বন্ধ হতো, আমরা তো যৌথ প্রযোজনের পক্ষে ছিলাম। আমাদের বিপক্ষে ফারুক ভাইয়ের, তারা তো বিপক্ষে ছিল, তারাই কিন্তু বন্ধ করে দেয়া গেল সচিবালয়। তোমার সাথে আজিজের গন্ডগোল হওয়ার পরেই তো আবার এই তোমাদের গ্রুপটা ভাঙন হয়ে না, আমরা তখন এক হয়ে গেলাম সবাই, মিছিল হয়ে গেল না। মিছিল হওয়ার পর দরকারটা কি ছিল কি, ঠিক আছে, ওইটা তো প্রযোজক সমিতি, কেন আমরা যাই কিছু করি প্রযোজক সমিতি 2 ভাগ করতে পারি, এটা তো দিন শেষে তো আমাদের জায়গা একটাই, সেটা হলো প্রযোজক সমিতি। সেই জায়গায় আমরা সবাই তো এক ছাতার নিচে আবার সবাই চলে আসলাম। আর যৌথ প্রযোজনা টোটালি বন্ধ হয়ে গেল ফারুক ভাই, জাহেদ খান, নিপুণ, তারপরে এই আলমগীর ভাই, হ্যাঁ, এরা সব মিলে যৌথ। আলমগীর ভাই কি যৌথ প্রযোজনা বন্ধ করেছে? আলমগীর ভাই ছিল বলে মনে হয় না, ওই কমিটিতে ছিল, কিন্তু পরে আলমগীর ভাই বুঝতে পারছে যেটা একটা ডিসিশনটা ভুল ছিল। এটা আলমগীর ভাই আমাকে নিজে বলছে, আলমগীর ভাইকে ভুল বুঝানো হয়েছে। কিন্তু এই যারা বুঝালো, হ্যাঁ, তারা কারা আসলে? আমাদের লোক, আমার সাথে বসে, তোমার সাথে বসে। তারা কি সিনেমা বানায় না? তাহলে তাদের স্বার্থ, তারা শুধু তাদের নেতৃত্ব ধরে রাখার জন্য এটা করলো। তোমার কি ইন্ডাস্ট্রির ভিতরে যে এতগুলো সমিতি আছে, কোন নাতে ছবি বানায়? আমি সেদিনকার তোমাদের একটা গোল টেবিল ছিল মনে হয়, আমি সেখানে বলছিলাম যে ইন্ডাস্ট্রিতে নিজের স্বার্থের কারণে সেন্সর বোর্ডের মেম্বার থেকে যাতে বাদ না পড়ে, গভর্নমেন্টের কমিটির থেকে যাতে বাদ না পড়ে, সেই কারণে সব কিছু খালি হয় হয় করতে থাকে। সেটা ইন্ডাস্ট্রির ক্ষতি হলো না লাভ হলো সেটা তারা দেখে না। একজন তার ব্যক্তিগত লাভালাভের আশায়, হ্যাঁ, পুরো একটা কমিউনিটিকে বুঝে না তো, কমিউনিটিকে ধ্বংস করে বুঝে না তো। তাহলে এই নেতৃত্বের কি লাভ, এই নেতার কি লাভ? আমি তো বলি যে এফডিসির নেতৃত্ব আমি কখনো কোনোদিন দাম দেই নাই। সাধারণ মানুষের কাছে তো কোনো শ্রদ্ধা বোধ না, কিচ্ছুই নাই আমার কাছেই তো নাই। সাধারণ মানুষ দূরের কথা, আমার কাছেই তো নাই। কে আছে আমার সামনে একটা নেতা খারাপ করতে বলে যে আমাকে এসে বলুক যে ইকবাল আমি তোমার নেতা, এই প্লেয়ারটা এ থেকে জেড পর্যন্ত ইন্ডাস্ট্রির একটা লোক আমার বলুক আইসা, আমি তোমার সামনে এখানে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম যে ইন্ডাস্ট্রির একটা লোক আইসা আমাকে বলুক যে ইকবাল আমি তোমার ইন্ডাস্ট্রির নেতা। যৌথ প্রযোজনা নিয়ে আজকে জানলাম যে আসলে তখন সেই সিদ্ধান্তটি ভুল ছিল, এবং ভুল সিদ্ধান্তের কিছু খেসারত এখন আমরা দিচ্ছি। অন্তত সিনেমা হলগুলো তখন যে ধরনের সিনেমাগুলো মুক্তি পেত, সিনেমা হলগুলো বেঁচে থাকতো, এবং হল মালিকরা আস্তে আস্তে সিনেমা হলগুলো আপগ্রেড করতে পারতো, কারণ তারা পয়সা যদি পেত। আমাকে একটা জিনিসের উত্তর দিবা তুমি বাবু? বলো। বাংলাদেশে তুমি একটু আগে বললো যে একজন সুপারস্টার আছে, সব কিছু আছে, মানলাম, হ্যাঁ সব মানলাম। বাংলাদেশের হলগুলো আছে কতগুলো বাবু? ঈদ ছাড়া যদি রিলিজ হল করতে গেলে 70-80টা হলও পাওয়া যাবে না। নাই, আমি 29টা হলের বেশি খুঁজে পাই নাই, পাওয়া যাবে না। আর যেগুলো পাই 29টার পরে তোমার ওই হলে বিক্রি হয় সারাদিনে 2000, 3000, 600, 700 এইভাবে সেল হয়। তো ওইসব চলে তো সিনেমা দেওয়া মানে সুইসাইড হওয়া, ঠিক আছে। তো বাংলাদেশে যদি এত বড় সুপারস্টারই থাকে, হল খুলে না কেন বাবু? ঈদের সময় তাকে কেন্দ্র করে হল খুলে 126টা হলে তার সিনেমা রিলিজ হচ্ছে শাকিব খানের। ঈদে কি পুরো ইন্ডাস্ট্রি চলবে? ঈদ ছাড়া তো তার সিনেমা নাই। তাহলে এটা বলো, কিছু উচিত কথা কিছু বলো। এই সিদ্ধান্ত কে নিবে? প্রযোজক পরিচালক কেন নিচ্ছে না? পরিচালক কে বানাচ্ছে ছবি? এই যে দরদ সিনেমাটা অনেকদিন আগে কাজ শেষ করে, দায়িত্ব কার? অবশ্যই প্রযোজক পরিচালকের। কোথায় তারা? সেটা আমিও প্রশ্ন করি। তুমি তো একজন প্রযোজক, তুমি তো প্রযোজক সমিতির সাবেক নেতা, তুমি পরিচালক। আমি তো প্রযোজকই দেখলাম না কে এটা প্রযোজক। আমি শুধু দেখছি যে মামুন এটা নিয়ে দৌড়াদৌড়ি করে, সবকিছু করে, বক্তব্য মামুন আসে, সব কিছু। এটা যে প্রযোজক এটা আমি আজও বন্ধ ছিই না। কেন বাংলাদেশে কামাল কিবরিয়া লিপু, এটা প্যান ইন্ডিয়া মুভি, এটা লিউ ভাই কি আসলে প্রোডিউসার এই ছবির? হ্যাঁ, লিউ ভাই কি আসলে প্রোডিউসার? তাই তো আমরা জানি। আমার তো মনে হয় না, আমার কাছে
সিনেমাটা তো হয়েছে, হয়েছে, সিনেমাটা রিলিজ হয় না কেন? এটা আমার প্রশ্ন। রিলিজ হয় না কেন? যাই হোক, এগুলো অনেক তুমি বলো না কেন? এগুলো অনেক ভিতরের খবর, বুঝছো? এগুলো অনেক ভিতরের খবর। এখন এগুলো বলতে গেলে নিজে আবার বলবো যে ভাই আপনি যে আমার ব্যাপারে কয়ে আইছেন, ঠিক আছে? তো এগুলো বলতে চাই না। ঘটনা হচ্ছে আমরা আমাদের চক্ষু লজ্জাটা অনেক বেশি, ঠিক আছে? যেই কারণে ইন্ডাস্ট্রির ধ্বংসের কারণটা সবচেয়ে বেশি। যখন আমরা মেইন স্ট্রিম সিনেমার কথা বলছি, একসময় যাদেরকে বলা হতো প্যারালাল মুভি, আর্ট ফিল্ম, আজকে কিন্তু বাস্তব অর্থে যদি দেখা যায় ইন্ডাস্ট্রি আসলে তারাই আসলে ইন্ডাস্ট্রিকে এখন পর্যন্ত অনেকটা অক্সিজেন দিয়ে রেখেছে। যদি আমি দেখি কোথায় বলছি সেটা স্মরণকালের এই গত 5-7 বছরের মধ্যে যদি ব্যবসায়িক সবচেয়ে সুপারহিট সিনেমা হাওয়া, কর্পোরেট হাউসের সিনেমা, আমরা যদি দেখছি পড়ান, এটাও আউট অফ ইন্ডাস্ট্রি সিনেমা, রাইট? আমরা বলছি যেই ধারাটা চলছে সেই ধারাটাতে আমরা কি এখনও 4টা নাচ, 4টা গান আর কতগুলো এই মারামারির দৃশ্য আর 15টা সিকোয়েন্সের বাইরের সিনেমার গল্প ভাবতে পারি? আছে ইন্ডাস্ট্রিতে সেই মেধা সম্পন্ন লোক আছে? মেধা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ব্যাপার এইখানে। মানে যারা ছবি বানাচ্ছে বা যে আর্ট ফিল্ম বা যে ধরনের ছবি তারা বানাচ্ছে, এটা কি তারা, আমি তাদের ভিতরে দেখি পুরস্কারটার বেশি লোভ তাদের। পুরস্কারের জন্য ছবিটা বানাচ্ছে, আর্ট ফিল্ম বলো, কানে পিস্তু বলো, সব কিছু বলো, সেটার জন্য। সেটা তো একটা বড় অর্জন। কিন্তু আমি আজকে ডেড বডি ছবিটা রিলিজ করলাম, আমি যতটুকু দেখলাম পাবলিক সবাই বলছে ডেড বডি খুব ভালো ছবি হয়েছে, কিন্তু আমার পাবলিক কম, ঠিক আছে? আমার কাছে একটু ভালো হয়নি ছবি। যদি আজকে খারাপ ছবি বানাইতাম, পাবলিক যদি বেশি থাকতো, ওই ছবিটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। এই পুরস্কারের সাথে অর্থমূল্য থাকে, বাইরে যে পুরস্কারগুলো হয় সেটার সাথে যে ডলারটা আসে, এবং নিশ্চয়ই কয়েকটা ফেস্টিভ্যালে যখন যেমন এই কাঠগোলাপ সিনেমাটা অলরেডি যেই জায়গায় প্রদর্শিত হচ্ছে সেখান থেকে যে পুরস্কার পাচ্ছে তার সাথে যে সম্মান, অর্থ, এবং আমি বলি ওই সিনেমাগুলোর বাজেট থাকে যেটা তোমার ভাষায় 50, 60, 70, 80 লাখ টাকা, এবং তারা সর্বশেষ তখন যখন ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা তুলে এবং যেভাবে তারা বিভিন্ন জায়গায় সারা দুনিয়ার বড় বড় ফেস্টিভ্যালে যায়, বাংলাদেশের সিনেমাকে তারা রিপ্রেজেন্ট করে। আমার প্রশ্ন হচ্ছে তারা তো একটা লাইনে করছে, ওই জায়গাটা আমি অবশ্যই সাধুবাদ আমার ওই জায়গাটা, কিন্তু আমার পাশাপাশি আমার দর্শকের জন্য আমি কি রাখলাম? আমার দর্শক আমরা পারছি, হ্যাঁ, মেইন স্ট্রিমে যারা তারা পারছে। এই জিনিসটাই তুমি বলছো, আমরাও পারতেছি না, কিন্তু আমাদের পারতে হবে যদি আমরা ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। ওয়েল, আমরা সেটা ভবিষ্যতে দেখব। আমি পরবর্তী প্রশ্নে আসি। ইকবাল, শাকিব খানকে নিয়ে প্রায় গত 1 বছর আগেও তুমি শাকিব খানের বিষয়ে বেশ সরব ছিলে। তার যে কোনো স্টেটমেন্ট বা যে কোনো বিষয় নিয়ে যখন কথা হতো তুমি খুব জোরালোভাবে তার প্রতিবাদ করতে আমি দেখলাম। একটা জিনিস অনেককে বলে, বা তোমার একজন বড় সমালোচক হচ্ছেন, যদিও সে তোমারই ডিরেক্টর ছিল, মালিক আফসারি, সে বলেছে যে এখন ইকবাল কেন আর কথা বলে না, কারণ ইকবালকে চুপ করে দেয়া হয়েছে। শাকিব খানের প্রযোজক যেমন আরশাদ আদনানের কারণেই ইকবাল এখন চুপচাপ, এখন আর টু শব্দ করেন। আসলে কি ঠিক? আমি কে বা কতটুকু পর্যন্ত চলতে পারি সবচেয়ে ভালো তুমি জানো। তুমি আমার আজকের ফ্রেন্ড না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই চিনি তোমাকে অনেকদিন। হ্যাঁ, তো তোমার কি মনে হয় আমাকে চুপ করে রাখার মতো কোনো প্লেয়ার আছে? যদি আমি চাই আমাকে বলবে যে চুপ থাকো, হ্যান ত্যান, এই প্লেয়ার আছে? আমার চোখে আমি দেখি না। আর যে আরশাদ আদনানের নামটা যে ব্যবহার হচ্ছে, এটা আরশাদ আদনানের সাথে আমার সাথে একটা দূরত্ব রাখার জন্য মানুষ এই কাজটা করতেছে। এটা মালিক আফসারি বলেছে, আমি যেই বলছে দূরত্ব রাখার জন্য এটা বলছে। হ্যাঁ, আরশাদ আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং সে তার অফিসে যখন আমি রাতের আড্ডা মারি তখন আমাদের সাথে অনেক কথাবার্তা হয়। জীবনে কোনো দিন আদনান তার নাম ধরে একটা উচ্ছনভাবে আমার সাথে কোনো কথা বলে নাই, যে দোস্ত তুই আর কিছু কইস না, হ্যাঁ কোনো দিন বলে নাই। আদনান একটা বছর তোর ব্যক্তিগত ব্যাপার। তো আমিও কোনোদিন আদনানরে আমিও নাম ধরে কোনোদিন কিছু বলি নাই, ঠিক আছে? কারণ আদনানের সাথে আমার সম্পর্ক না। আদনানরে এখন না হয় আদনান ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে জড়িত, ভালোভাবে, হ্যাঁ। তার আগে আদনান তো আমারই ফ্রেন্ড ছিল। আমি তো আদনানের সাথে একসাথে অনঅফিসে বসে আড্ডা মারতাম, আজকের না। ও আমার এখানে চলতো কাকরাইলে একসাথে বসে, ওইখানে আমাদের একটা হোটেল আছে, এখানে দাঁড়া চা খাইতো আদনান আর আমি, হ্যাঁ, পুরি খেতাম, ঘন্টার ঘন্টা দাঁড়া আড্ডা মারতাম আমরা এখানে, ঠিক আছে? ও আমার এমন একটা ফ্রেন্ড, তো ও আমাকে কেন বলবে এই কথা? ও জানে না আমার সম্বন্ধে? খুব ভালো করে জানে, ঠিক আছে? তো ও তো এই যে যারাই বলে এগুলো একটা মানে ফালতু কথা বলে, শুধু সম্পর্ককে আরো মানে অবনতি করার জন্য। হ্যাঁ, বলে আদনান আমি যখন ফিল্ম ক্লাবের সেক্রেটারি হলাম
ওর নিজের আমার ক্লাবের মেম্বারশিপ হয়ে গেল গা। ও আইসা আমার সব বুকে বুকটা মিলাইলো। ও পিকনিকের দিন ও কি বললো নিজের মুখে, ইকবালের সাথে আমার কি হয়েছে, ইকবালের সাথে আমার কিছু হয় নাই। অনেক সময় অনেক কিছু অনেক কথা বলতে হয়, ইকবাল আমার ভালো ফ্রেন্ড, এটা তো ভাইরাল। একটা কথা বলা হয় যখন শাকিব খানের সাথে সর্বশেষ তুমি পাসওয়ার্ডের পর বীর যৌথভাবে তোমরা প্রযোজনা করলে, বীর সিনেমাতে বীর ছবিটি একটি বেসরকারি চ্যানেলে শাকিবকে না জানিয়ে টিভি রাইটটা বিক্রি করেছিলে, এটা নিয়ে শাকিবের সাথে তোমার বিরোধ শুরু হয়? না, একটা চুক্তি হয় আমাদের ইসলামে, সেই ইসলামে ইউটিউব রাইট তার, টেলিভিশন রাইট আমার, স্পষ্ট চুক্তি তার কাছেই আছে, আমার কাছেও নাই। এবং এরপরে তুমি যখন হঠাৎ প্রযোজক থেকে পরিচালক হিসেবে ডিক্লেয়ার করলা যে তুমি পরিচালনা করবা এবং রিভেঞ্জ ছবিটা তুমি বানানোর প্রথম ঘোষণা দিলে, সেখানে তুমি সিনেমা বানানোর সময় তোমার প্রথম পরিচালক যেহেতু তোমার পার্টনার ছিল, তুমি প্রযোজক এই রিভেঞ্জ সিনেমার, তুমি পরিচালক, তুমি শাকিবকে নিয়ে চিন্তা করনি না শাকিব তোমার সিনেমাটি করতে চাইনি? আমি চিন্তা করি নাই। কেন চিন্তা করি নাই? আমি তখন নিজেকে ভাবি নাই যে আমি কোনো সময় একদম প্রফেশনাল ডাইরেক্টর হব। এটা একটা শখে শখে সীমান্ত আমার সাথে চলে যে পোটা সীমান্ত, ও আমার হইতেছে চাচা তুমি একটা ছবি ডিরেকশন দাও। কী জন্য বলছে এটা আমি বলি, অনেক সময় অনেক ছবি যারা আমার ছবি যারা বানাইছে অনেকের অনেক বুদ্ধি আমি দিছি, অনেক ডিরেকশনের জায়গাটা আমি দেখাই দিছি। তো ওইটা ওই সীমান্ত ফলো করছে, ও জোর করে আমাকে ডিরেক্টরটা বানাইছে। আমি জীবন আমি তোমার এখনও বলে যে এই প্রোগ্রামে আমি কিন্তু এটা শখে, আমার কিন্তু এটা পেশা বা নেশা না। হ্যাঁ, হয়তো তার দুই একটা ছবি আমি করতে পারি, তারপর কিন্তু আমি জিন্দগিতে করবো না। কারণ আমি আর 1-2 মাস পর 3-4 মাস পর আমার যখন সিনেপ্লেক্স হয়ে যাবে বা আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন আমি সুযোগই পাবো না এগুলো ডিরেকশন দেওয়ার। সিনেমাতে নায়িকা নিলে বুবলিকে, এবং সেইটা একটা বড় তোমাদের সম্পর্কে ফাটলের কারণ ছিল। আরেকটা দেখো মজার বিষয় যে বীর সিনেমার পরে বুবলির যে সন্তান হয়েছে তারপরেই তো হলো, তার নামও বীর। হ্যাঁ, তা এবং তুমি বুবলির সাথে সাকিবের একটা দূরত্ব, ঠিক সেই সময় আবার বুবলিকে নিয়ে তুমি সিনেমা বানাচ্ছ, একটা না পরপর দুটো সিনেমাতে, তো সম্পর্কটাকে স্বাভাবিক থাকে নাকি এ কারণে সাকিব তোমার উপরে অভিমান করলো নাকি রাগ করলো, কোনটা? এরা তার পারছে, আমি যাই না এইসব ব্যাপারে। আমি আমার দরকার নায়িকা বুবলি নেওয়ার নিছি, আমি কাজ করছি। কে আমার প্রতি মাইন্ড করলো ট্রাই করলো এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার কিচ্ছু আসা যায় না। না, কিন্তু বন্ধুত্বের সম্পর্ককে তুমি চিন্তা করনি? এতে বন্ধু কেন বুবলি নিয়ে কাজ করি, বুবলি নিয়ে অন্যজনের কাজ করতেছে না? কিন্তু ওই সময় তুমি করেছো। হ্যাঁ, আমি তো করবো, সব কাজ তো আমি আগে করি, ঠিক আছে, আমি তো করবো, এটাই তো সব সত্য। এই জন্য জিজ্ঞেস করলাম এটা কি কোনো উদ্দেশ্যমূলকভাবে ছিল না? উদ্দেশ্য কে কি মাইন্ড করে তাদের সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার, এটা তাদের ব্যক্তিগত। আমি আমার মতো দরকার ছিল আমার এটা বুবলিকে নেওয়ার জন্য আমি নিছি, আমি কাজ করছি, সোজা সব একটার পর দুইটা করছি, আরও করবো, সামনে সমস্যা গিয়েছে। বুবলি বলেছে ইকবাল ভাইয়ের সাথে সাকিবই আমাকে পরিচয় করায় দিয়েছিল। হ্যাঁ, তো সাকিব কি জানতো যে প্রিয়তমার নায়িকা ছিল কে জানো তো? প্রিয়তমার নায়িকা তো ছিল বুবলি। হ্যাঁ, ওই তখনই আমার সাথে পরিচয় ছিল। তখনই প্রিয়তমারা যখন ওরা একটা ডিক্লেয়ার দেয় সমুদ্র গুলশান একটা হোটেলে, ফার্স্ট বুবলি যখন ইন হয় তখনই আমাকে সাকিব পরিচয় করা দিয়েছিল। ঠিক আছে, আমাকে বলতেছে বলবে প্রিয়তমার নায়িকা। পরিচয় করে দিয়েছে নায়িকা হিসেবে নাকি তার নায়িকা হিসাবে? তার জীবনের নায়িকা হিসেবে। না, নায়িকা হিসেবে দিচ্ছে। তার বুবলি যে তার জীবনের নায়িকা হতে চলেছে বা হবে, এটা তুমি কবে জানলা? অ্যাকচুয়ালি তোমাকে যদি কেউ ভালোবাসে বা তোমার সাথে একটা সম্পর্ক হয়, শুধু তুমি তার আগে নিয়েই থাকো, অন্য কিছু নিয়ে থাকো না। যেমন আমি সাকিবের সাথে তখন আমার রিলেশন, আমি সাকিবকে নিয়ে অন্য কিছু আমি দেখতাম না, জানতাম না, শুনতেও চাইতাম না আমি। না, তা দিতে না, ঠিক আছে, কিন্তু তুমি কি অনেক পরে বীর সিনেমাটা করতে গিয়ে বুঝতে পারলা না তার আগেই বুঝতে পেরেছিলে? না, আমি পাসওয়ার্ডের সময় জানছি যে তাদের সাথে একটা গুড রিলেশন। এবং তখন বন্ধু হিসেবে তোমার কি পরামর্শ ছিল? আমার পরামর্শ ছিল, আমার স্পষ্ট আমি তারে বলছিলাম যে কাজটা বাজে কাজ করছেন। কি বলেছিলে? কাজটা বাজে করছেন এটা বলছিলাম আমি। কেন? আমার কাছে মনে হয় না কাজটা আসলে তো এই যে এখন যেসব শীর্ষণ দাঁড়াইছে, আমার বিয়ে করতে পারে না, আমারটা রাইট হচ্ছে না। না, রাইট বিয়ে করতে পারে না, বিয়ে করছে কি না তুমি দেখছো? তা তো বুবলি তো দাবি করেছে পুবাইলের কাজী, পুবাইলের রেজিস্ট্রি বিয়ে হয়েছে। তা ও কাবিন দেখা না কেন? সাকিব তো অস্বীকার করেনি যে বিয়ে করেনি। আমার কাছে তো অস্বীকার করছে, আমার কাছে তো অস্বীকার করছে, তো ওটা ব্যাপার না। এই জন্য কি তুমি দাবি করেছো যে সাকিব বুবলির বিয়ে হয়নি? আমি তো প্রথম দিনই বলছি, আমাকে নিজে সাকিব নিজে বলছে, একবার না 100 বার বলছে আমারে। কিন্তু তোমার নায়িকা বুবলি তোমাকে কখনো বলেন যে ইকবাল ভাই আপনি এভাবে বলছেন বা এটা নিয়ে তোমাকে? না, বুবলি তো আবার বলছে যে আমি কাবিন করছি। বুবলি আবার উল্টোটাই বলছে, বুবলি আবার বলছে যে আমি কাবিন করছি। ইকবাল ভাই বিশ্বাস করেন আমি কাবিন করছি। আমি বুবলির বলছি যে তোমার কাবিন হয় না, আমি নিজে বুবলিকে প্রশ্ন করছিলাম
তোমার টকশো বলে না, আমি ব্যক্তিগতভাবে বুবলিকে নিজেও আমি প্রশ্ন করছিলাম। বুবলি বলছে না ভাই আমার খাবিন হয়েছে, হ্যান তেন আমার বাসাটা। সাকিব বলছে যে না আমার হয় নাই। দুইটারই তো কোনটা সত্য কোনটা মিথ্যা তারাই জানে। তো তাহলে তুমি বীর সিনেমার গানটা করলা কিভাবে? এই কিভাবে রাগটা কারণ যখন তুমি বীর সিনেমার শেষ গানটা করো, ক্যামেরাম্যান শাহিন আছে না, সাইবুল শাহিনটা বলছিলাম খবরদার শাহিন এইখান থেকে ক্যামেরা যেন নিচে না নামে, উপরে যেন থাকে। লোকজনকে কেন বুঝাইলা? কারণ তখন তো ইতিমধ্যে বুবলি তখন সন্তান সম্ভব মা। আমি তোমারে বলি তখন তো মনে হয় 6-7 মাসে তার অবস্থা, ঠিক আছে? 4-5 মাস তো হবেই। হ্যাঁ, না বেশি হবে, 6-7 মাসই হবে। তো শাহিনটা বলছি যে ক্যামেরা এই থেকে এই বন্ধ থাকবে, ক্যামেরা কিন্তু এই থেকে নিচে আর নামবে না। শাহিন ওইভাবেই শুট করছে গানটা, ঠিক আছে? লোকজন, ইউনিটের লোকজন না গানটা করছিলাম, ইউনিটের লোকজন তো সবাই জানে বাবু, এটা তো আর বলে লাভ। কিন্তু সবাইকে বলে দিচ্ছ কেউ যেন মুখ না খুলে। বলছিলাম ছবির শ্বাসটা বলছিলাম। তারপরে বুবলি যখন আমেরিকা গেল সেটা তুমি জানতা? হ্যাঁ জানতাম। আমি কখনো কোনোদিন কারোর পিছনে কথা বলতে পছন্দ করি না, আর চাইও না বলতে, ঠিক আছে? তুমি খুব ভালো করে জানো আমি কি কি সাক্ষী, তুমি জানো, তুমি ব্যক্তিগত বাবু, তুমি কিন্তু আমারও বন্ধু তারও বন্ধু। হ্যাঁ, সেই আলোচনা আমরা ক্যামেরার বাইরে আরো করতে পারি। আমি আরেকটা বিষয় বলি, তোমার একটা ইন্টারভিউ এসেছে যে অপুকে নিয়ে আমি কখনো ছবি বানাবো না। একজন শিল্পীকে নিয়ে তুমি সে অনেকগুলো সুপারহিট সিনেমার নায়িকা। এই কথা আমি যে বলছি তার কোনো ডকুমেন্টস আছে? একটা আমি আজকে সকালে একটা আমি হঠাৎ ভাইরাল দেখলাম, বলে যাও অপুকে নিয়ে আমি ছবি বানাবো না, বা অপু আমার ছবির নায়িকা হবে কখনো হতে পারে না, এরকমই বলেছো। এইটা আমি বলছি মুখ দিয়া? তোমাকে জিজ্ঞেস করছে, তুমি বলছো না? তারা জিজ্ঞেস করতে পারে, আমি আমার মুখ দিয়ে বলিনি কথা। তোমাকে জিজ্ঞেস করার কারণেই তুমি উত্তরটা দিয়েছো। আমি শুধু জানতে চাচ্ছি যে তুমি কেন এরকম, মানে একটা, মানে তোমার কি মনে হয় যে তার উপযোগী ক্যারেক্টার হয় না, নাকি না সে যেহেতু এক সন্তানের মা বা শাকিব খানের সাবেক স্ত্রী, এই কারণেই নিবা? অপু বিশ্বাসের একটা টক শো দেখছিলাম, সেখানে বলছে যে জয়ের বাবার সাথে ইকবাল ভাইয়ের দ্বন্দ্ব, যেই কারণে ইকবাল ভাইয়ের সাথে আমি কথা বলি না, এটা তার সাক্ষাৎকারে বলছে। তা আমি উপরে জিজ্ঞেস করতে চাই তোর প্রোগ্রামের থেকে যে আমি কি তোমার কথা কই কোনো দিন? আমি কোনোদিন তোমার সাথে 100 দিন দেখছি, আমি কোনোদিন কথা বলছি? বলি নাই। কারণ আমি নিজেই বলি না তোমার সাথে কথা, আগেই বলি নাই। তোমার সাথে যেদিন পরিচয় হয়েছে এই পর্যন্ত কখনোই তোমার সাথে কথা বলি নাই। যখন প্রয়োজন হয়েছে সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1টা বা 2টা কথা হয়েছে। কারণ আমি তোমাকে ছোট বোন হিসাবে দেখছি, ছোট বোন হিসাবেই দেখি। কিন্তু তুমি যখন বলছো যে জয়ের বাবার সাথে আমার সাথে তুমি কথা বলো না, বা আমি কোনোদিন তোমার সাথে আমি বলি নাই। কারণ কি, এই জিনিসটা আমিই রাখছি, এই জিনিসটা আমিই ধরে রাখছি। কারণ আমি চিন্তা করছি যে অপু আর বুবলির সাথে আমি সহজে কথা বলতে চাই না, একদম ফ্রেন্ডলি বলতেছি, আমি সহজে কথা বলতে চাই না। কারণ ওরা আমাকে যথেষ্ট রেসপেক্ট বা যথেষ্ট অনার করে, ওদের চোখের দিকে তাকায় আমি কথা বলতে পারি না। নিকেতনের 1 নম্বর রোডে কোনো এক রাতে শোনা যায় শাকিব খান এবং জায়েদ খানের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল এবং তুমি তার নীরব সাক্ষী ছিলে। কি হয়েছিল একটু জানতে চাই। শুধু মারামারি হয়েছিল এটা শোনা যায়, কেউ বলে যে শাকিব পিটিয়েছিল জায়েদকে, কেউ বলে যে না তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। আসলে কি হয়েছিল? কিন্তু বাবু অনেক ডিপলি ব্যাপার বাবু, বলো, সমস্যা নেই। অনেক আমি শুধু এর সাথে কি কারণে হয়েছে এটা আমি জানি না, বললেও চলে। তোমার কথা ঠিক আছে, আমি এটা অনেক বড় একটা ব্যাপার, এটা তো পত্রিকা লেখালেখি হয়েছে, পরে সবাই জানছে। আচ্ছা, আমরা অনেক প্রকাশিত কথা আছে, সেই বলা না বলা অনুষ্ঠানে হয়তো কিছুটা আমরা প্রকাশ করার চেষ্টা করেছ, তুমি হয়তো কিছুটা করলে না। প্রিয় দর্শক, সিনেমা আসলে সিনেমাই, বলা হয় রূপালী পর্দা। রূপালী পর্দায় অনেক গল্প থাকে যা ক্যামেরার সামনে দেখা যায়, ক্যামেরার পেছনে থেকে আবার সেই গল্পগুলোর যে রূপকাররা থাকে বা এই গল্পগুলোর পেছনেও যে অনেক গল্প থাকে, সেরকম এমন গল্প থাকে যা প্রকাশ করা খুব কঠিন হয়ে যায়। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে আগামী কোনো পর্বে আবার কোনো নতুন অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।